রহমানুর প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে এই করোনার মহামারীর সময়ে তোমরা সকলে ভালো আছো এবং নিজ নিজ বাড়িতে অবস্থান করে আমাদের এই অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখছো। প্রিয় শিক্ষার্থী, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ আবু রাইহান, আরচা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বদলগাছি, নওগাঁ। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটা অনলাইন ক্লাস নেওয়ার জন্য। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে নবম অধ্যায় আলোর ঘটনার বাকি অংশ। প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে এই আলোর ঘটনা অধ্যায়ের যে অংশটুকু আলোচনা করেছিলাম তোমরা সকলেই জানো। সেটি কি ছিল? আমাদের আলো কিভাবে চলে এবং আলো কিভাবে প্রতিফলিত হয়, সে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে আমরা এই নবম অধ্যায়ের পরবর্তী বা শেষ অংশটুকু আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা প্রথমে আলোচনা করব দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম। আমরা প্রথমে আলোচনা করব আজকে হচ্ছে দর্পণে আলো প্রতিফলনের নিয়ম নিয়ে তাহলে আজকে আমরা আলোচনা করব দর্পণে আলো প্রতিফলনের নিয়ম। প্রিয় শিক্ষার্থী, আসলে দর্পণটা কি এটা আমাদের প্রথমে জানতে হবে। দর্পণটা আসলে কি? বলা হচ্ছে যে দর্পণ সহজে এক কথায় যদি বলা হয়, যেখানে তোমার একটা কি প্রতিচ্ছবি তৈরি হবে, যেখানে তোমার একটি প্রতিচ্ছবি তৈরি হবে সেটাকে বলা হচ্ছে কি দর্পণ। উদাহরণ হিসাবে আমরা প্রথমে বলতে পারি যে তোমাদের আমাদের সকলের বাড়িতে যে আয়না আছে, এই আয়নাটাকে বলা হয় কি একটি দর্পণ। তাহলে এই দর্পণের উপরে আলো কিভাবে প্রতিফলিত হয় সেটাই আজকে আমরা আলোচনা করব। তাহলে এই আলোর প্রতিফলন কি তোমার সেটা এর আগে অধ্যায়ে আমরা বলেছি। আলো যখন কি হয় কোনো মাধ্যমে বাধা পায় এবং সেটা যখন কি হয় আবার সে মাধ্যমে ফিরে আসে, সেটাকে বলা হয়েছিল কি আলোর প্রতিফলন। তাহলে এই দর্পণের উপর আলোটা কিভাবে প্রতিফলিত হয়? প্রিয় শিক্ষার্থী, একটা বিষয় বা একটা উদাহরণ হিসাবে যদি বলি, যদি তোমার একটা টেনিস বল একটা দেওয়ালে নিক্ষেপ করো, ধরে নাও এটা একটা দেওয়াল, তাহলে বলা হচ্ছে যে এই দেওয়ালে যদি আমরা একটা টেনিস বলকে নিক্ষেপ করি, তাহলে টেনিস বলটা কিভাবে, তাহলে তুমি যদি টেনিস বলটা এই দিক থেকে যদি কি করো এখানে যদি নিক্ষেপ করো এই পথে, তাহলে কি হবে? অবশ্যই এই পথে টেনিস বলটা বের হয়ে চলে আসবে। অথবা তুমি যদি এটা যদি এভাবে যদি নিক্ষেপ করো, তাহলে কি হবে? এটা এভাবে কি হবে? এটা বের হয়ে চলে আসবে। আবার তুমি যদি একটা টেনিস বলকে সোজা যদি দেওয়ালে নিক্ষেপ করো, তাহলে কি হবে? টেনিস বলটা সরাসরি কি হবে? এখানে টেনিস বল, এগুলিকে একটা টেনিস বল। তাহলে দেখো শিক্ষার্থী, তুমি একটা টেনিস বলকে দেওয়ালে এইভাবে কি নিক্ষেপ করছো, তাহলে কি হবে? এখানে বাধা পায় এই পথে চলে আসছে। আবার দেখো এখান থেকে যদি নিক্ষেপ করছো তুমি, তাহলে কোন পথে? এই পথে বের হয়ে চলে আসছে। আবার তুমি যদি সোজা দেওয়ালে নিক্ষেপ করো, তাহলে সেটা কি হবে? সোজা তোমার দিকে ফিরে আসবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই যে বলটা দেখো যে পথে আসছে, যত ডিগ্রি কোণে এখানে গেছে ঠিক তত ডিগ্রি কোণে কি হয়েছে? বের হয়ে চলে যাচ্ছে। ঠিক এই একইভাবে কি হয় আমাদের দর্পণের উপর আলোর প্রতিফলনটা কি হয় একইভাবে ঘটনাটি ঘটে থাকে। দেখো তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে তোমাদের বাড়িতে যদি একটি আয়না থাকে এবং তোমাদের যদি একটি টর্চ লাইট থাকে, তাহলে তোমরা এই টর্চ লাইটের সাহায্যে পরীক্ষাটা আরো সুন্দরভাবে করতে পারো। কিভাবে? দেখো ধরে নাও এটা একটা মেঝে, এই মেঝের উপরে তুমি যদি একটা দর্পণ রাখো, একটা যদি দর্পণ রেখে দাও, তাহলে কি ঘটনাটা ঘটবে? দেখো প্রিয় শিক্ষার্থী, তুমি যদি
এই দর্পণের উপরে যদি আলো ফেলো, এই দর্পণের উপর যদি আলো ফেলো টর্চ লাইটের সাহায্যে, তাহলে কি ঘটনাটা ঘটবে দেখো, লক্ষ্য করো। ধরো এখান থেকে তুমি একটা টর্চ লাইটের একটা আলো এটার উপর ফেলার চেষ্টা করছো, তাহলে কি ঘটবে, এখান থেকে এই টর্চ লাইটের আলোটা কি হবে, এই পথ দিয়ে বের হয়ে চলে যাবে। আবার দেখো যদি তুমি টর্চ লাইট আলোটা সোজা যদি এখানে যদি ধরো, তাহলে দেখবে ঠিক তোমার ছাদের উপরে কি হচ্ছে, এটা যদি তোমার যদি ছাদ হয়, তাহলে এই টর্চ লাইটে পুরো আলোটা কোথায় যায় পড়তেছে, এই ছাদে যায় পড়ছে। তাহলে এখান থেকে তোমার কি বুঝলে, তাহলে দেখো টর্চ লাইটের আলোটা যে পথে আসতেছে বা যত ডিগ্রি কোণে আসতেছে, ঠিক তত ডিগ্রি কোণে কি হচ্ছে, এটা প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আপতন কোণ আর প্রতিফলন কোণটা কি হয়, সব সময় সমান হয়। তাহলে বলা হচ্ছে এই আপতন কোণ সমান সমান প্রতিফলিত কোণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই আপতন কোণ আর প্রতিফলিত কোণটা কি হচ্ছে, পরস্পর কি সমান। এখন বলা হচ্ছে যে আপতন কোণের মান যদি 0 ডিগ্রি হয় বা 0 ডিগ্রি হয়, তাহলে প্রতিফলনের মানটাও কি হবে, 0 ডিগ্রি। কিরকম দেখো, এই যে এখানে এটাকে বলা হচ্ছে একটা অভিলম্ব, তাহলে যদি এই অভিলম্বের সাথে দেখো যদি কোণটা কি হচ্ছে পুরোপুরি 0 ডিগ্রি, মানে যে পথে আসতেছে সে পথে কি চলে যাচ্ছে, তাহলে এটাকে হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আপতন কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে প্রতিফলন কোণটাও কি হবে, 0 ডিগ্রি। এখন দেখো এই অভিলম্ব, এই আপতন কোণ যদি কত হয়, 45 ডিগ্রি, তাহলে আমার প্রতিফলন কোণটাও কত হবে, 45 ডিগ্রি। তাহলে আলো যত ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেলে কি বেড়ে চলে যাবে। অর্থাৎ তুমি যে টর্চ লাইটটা যদি এভাবে দেওয়ালে যদি এই পাশ থেকে যদি এইভাবে যদি এখানে যদি মারি দেয়, তাহলে এখান থেকে কি হবে, আমি যত ডিগ্রি অ্যাঙ্গেল এখান থেকে টর্চ লাইটটা মারবো, ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেলে কি হবে, এখান থেকে আলোটা বের হয়ে চলে যাবে। আমি যদি টর্চ লাইটটা সোজা ধরি, তাহলে দেখবে যে আলোটা কোনো দিকে প্রতিফলিত না হয়, ঠিক সোজা তোমার যে টর্চ লাইটে কি হচ্ছে, বাধা পেয়ে পিছন থেকে একটা ছায়ার সৃষ্টি হচ্ছে। এ থেকে আমরা বলতে পারি আপতন কোণ আর কি প্রতিফলন কোণটা কি অবশ্যই সমান। এবার আমরা আলোচনা করব দর্পণের সৃষ্টি প্রতিবিম্ব কিরকম হয়ে থাকে, সমান না দূরত্ব না কিভাবে। দেখো এবার আমরা আলোচনা করব যে টপিকটা, সেটি হচ্ছে 2 নম্বরের বিষয়, সেটি হচ্ছে দর্পণের সৃষ্টি প্রতিবিম্ব। দর্পণে সৃষ্টি প্রতিবিম্ব। ওকে, তাহলে দর্পণ কি তোমরা অবশ্যই জানলে। এবার বলা হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব শব্দের অর্থ কি, অর্থাৎ প্রতিবিম্ব শব্দ অর্থ হচ্ছে যে তুমি যখন আয়নার সামনে দাঁড়াবে, তখন ঠিক তোমার মতোই কাউকে কোথায় আয়নাতে দেখা যাবে, এটাকে বলা হচ্ছে কি প্রতিবিম্ব। বুঝতে পেরেছো? তাহলে প্রতিবিম্বটা কি, শুধু তুমি না, তোমার যে হাত অথবা তুমি যে একটা বইকে যদি আয়নার সামনে রাখো, তাহলে আয়নার বিপরীত দিকে যে ছবিটা দেখা যাবে সেটাকে বলা হচ্ছে কি প্রতিবিম্ব। তাহলে দর্পণের সৃষ্টি প্রতিবিম্ব, অর্থাৎ দর্পণ বা আয়নার সামনে যদি আমরা দাঁড়াই, তাহলে এই প্রতিবিম্বটা যে সৃষ্টি হয় এটা কি রকম হয়ে থাকে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, যদি এটা একটা আয়না হয়, এটা একটা দর্পণ, এটা একটা দর্পণ বা হচ্ছে আয়না, তুমি এখানে দাঁড়ায় আছো, তাহলে তোমার থেকে এখানে এই দর্পণের দূরত্বটা কতটুকু, তুমি যেখানে দাঁড়ায় আছো সেখান থেকে দর্পণের দূরত্বটা কতটুকু। ঠিক এই আয়নার পিছনেও তোমার যে প্রতিবিম্বটা দেখা যাবে, এখান থেকে তোমার দূরত্ব যদি 5 সেন্টিমিটার হয় বা 5 যদি মিটার হয়ে থাকে, তাহলে এই আয়না থেকেও তোমার প্রতিবিম্বটা ঠিক কত দূরে হবে, 5 সেন্টিমিটার অথবা কি 5 মিটার হবে। এখন তুমি যদি এক ধাপ সামনে যাও, আয়নার সামনে তুমি যেভাবে একটু সামনে যাওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার প্রতিবিম্ব বা প্রতিচ্ছায়াটা কি হচ্ছে, একটু সামনের দিকে কি হচ্ছে, সরে আসতেছে। বুঝতে পেরেছ? আবার তুমি যদি তোমার অবস্থান থেকে একটু পিছনে সরে যাও, তাহলে দেখবে তোমার প্রতিবিম্বটা যে আয়নার উপর পড়বে, সে আয়নার প্রতিবিম্বটা একটু পিছন দিকে সরে যাচ্ছে। তার মানে এখানে বলা হচ্ছে যে তুমি যে দাঁড়ায় থাকবে তার প্রতিবিম্বটা কেউ তোমার সমান হবে। তুমি যদি আস্তে আস্তে একেবারে দর্পণের সামনে যায়, তুমি যেভাবে দাঁড়ায় যাও, তাহলে তুমি মেপে দেখবে যে তোমার যে
উচ্চতা এবং দর্পণের পিছনে যে উচ্চতা দুইটা কি হচ্ছে একই লেভেল হয়ে গেছে। তাহলে বুঝতে পেরেছো তো দর্পণে প্রতিবিম্বটা কিভাবে সৃষ্টি হয় এবং এটা কিরকম হয়ে থাকে। তাহলে বলা হচ্ছে দর্পণে যে প্রতিবিম্বটা সৃষ্টি হয় তুমি যেখানে দাঁড়ায় থাকবে সেখান থেকে তোমার দর্পণের যে দূরত্ব সেই দূরত্ব ঠিক তত দূর পিছনে কি হবে তোমার প্রতিবিম্বটা দেখা যাবে। তুমি যদি সামনের দিকে এগোতে থাকো তাহলে দর্পণের যে প্রতিবিম্ব সেটা আস্তে আস্তে কি হবে সামনের দিকে চলে আসবে। তুমি যদি আস্তে আস্তে পিছনের দিকে যাও তাহলে দেখবে দর্পণে যে তোমার প্রতিবিম্ব সেটা আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে কি দর্পণে প্রতিবিম্ব সৃষ্টি হয়। আরো একটি উদাহরণ দিয়ে এখানে আমি এটা স্পষ্ট করে বলতে পারি। যেমন দেখো তুমি যদি একটি স্বচ্ছ কাঁচ নাও, একটা স্বচ্ছ কাঁচ, এখানে মনে একটা স্বচ্ছ কাঁচ নিলাম, তাহলে প্রিয় শিক্ষার্থী এই স্বচ্ছ কাঁচে সামনে তুমি যদি একটু দাঁড়াও তাহলে কিছু পরিমাণ তোমার আবছা ছবি দেখা যাবে। আবছা কারণ যেহেতু কাঁচটা নিয়েছি স্বচ্ছ তাহলে এখানে বেশিরভাগ আলোয় কি হয়েছে এটা ভেদ করে চলে গেছে। অল্প পরিমাণ আলো কি হতে পারে এখানে বাধা পাইছে, যেখানে তোমার একটা কি আবছা প্রতিবিম্ব সৃষ্টি হবে। এখন দেখো যদি ঠিক এখান থেকে 5 মিটার বা 5 সেন্টিমিটার দূরে যদি এখানে একটা মোমবাতি রাখি, আমরা এখানে যদি একটা মোমবাতি যদি রেখে দেই, এখানে একটা মোমবাতি যদি জ্বালায় দেই তাহলে লক্ষ্য করবে যে এই মোমবাতি একটা প্রতিচ্ছবি এই স্বচ্ছ কাঁচে হালকা পরিমাণে দেখা যাবে। ঠিক একইভাবে যদি এই পাশে আরো 5 সেন্টিমিটার দূরে যদি আর একটা মোমবাতি যদি আমি এখানে যদি রেখে দেই, এখানে আর একটা মোমবাতি আমি রেখে দিলাম, তাহলে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে দেখবে যে এই প্রতিবিম্বটা তুমি যদি এখান থেকে দেখার চেষ্টা করো তাহলে দেখবে যে মনে হবে যে এর পিছনে যে মোমবাতিটা আছে সেটা কিন্তু দুটা একই রকম। এখন যে কাজটা করবো, যদি আমি এই মোমবাতিটা কি করব, আমি আগুন দিয়ে জ্বালায় দিব, এই মোমবাতিটাকে আমি আগুন দিয়ে জ্বালায় দেবো, কিন্তু এই মোমবাতিটাকে আমি আগুন দিয়ে জ্বালাবো না। তাহলে কি হবে দেখো, যখন তুমি এখান থেকে দেখার চেষ্টা করবে চোখ লাগাই দিয়ে দেখবে যে মনে হচ্ছে এই মোমবাতিটাও কি জ্বলতেছে। আবার তুমি যদি এই মোমবাতির উপর যদি এভাবে একটু হাত দাও তাহলে মনে হবে যে তুমি কি করছো একটা আগুন, মানে মোমবাতি আগুন জ্বলছে তুমি আগুনটাকে কি করে আসো ধরে আসো। তাহলে দেখো যে এই যে প্রতিবিম্ব যে সৃষ্টি হচ্ছে ঠিক এদিকে কত 5 সেন্টিমিটার, ঠিক তার পিছনে 5 সেন্টিমিটার। তাহলে এই পরীক্ষার মাধ্যমে আমরা কি অন্য সময় দেখো তোমার টিভিতে বা অনেক সময় জাদুকরেরা দেখাচ্ছে যে আগুনের উপরে ভাবে হাত দিয়ে আছে, তাহলে বুঝতে পারছো কিভাবে তারা এই প্রক্রিয়াটা করে থাকে, জাদু দেখায়। তাহলে ঠিক এই পদ্ধতিটা অবলম্বন করে কি করে তারা এই খেলাগুলো দেখায় থাকে। তাহলে এই যে দর্পণের সৃষ্টি যে প্রতিবিম্বটা কি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যে বিষয়টা আলোচনা করব যে এই যে কিছু আলোকীয় ঘটনা, কিছু আলোকীয় ঘটনা আলোচনা করবো। দেখো এবার আমাদের পরের টপিকটা হচ্ছে কিছু আলোকীয় ঘটনা। কিছু আলোকীয় ঘটনা, আসলে আলোকীয় ঘটনাটা কি এটা জাস্ট দুটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন দেখো তোমরা অনেকে সেলুনে গিয়েছো, সেলুনে যখন তোমরা চুল কাটো, চুল কাটার পরে দেখবে যে এই যে ব্যক্তিটি তোমাকে চুল কেটে দিল সে তোমার পিছনের দিকে এইভাবে একটা আয়না ধরবে, এভাবে একটা আয়না ধরবে, কিন্তু তুমি পিছনে না তাকায়ও দেখবে তোমার সামনে যে আয়নাটা থাকে সে আয়নাতে তুমি তোমার মাথার যে পিছনের যে চুল কাটা যে অংশটা তুমি দেখতে পাও। কিভাবে দেখতে পাও বুঝতে পারছো? এটাও কি একটা হচ্ছে কি তোমার এই যে দর্পণে একটা কি প্রতিচ্ছবি। তাহলে দেখো তুমি এখানে দাঁড়ায় আসো, তাহলে তোমার পিছনের যে অংশটা সেটা কোথায় বসে এই দর্পণের উপর পড়তেছে, তাই না? তাহলে এই দর্পণের উপর পড়ার পরে এটা কিছু প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হয়ে কোথায় যাচ্ছে তোমার চোখের সামনে যে আয়নাটা আছে সে আয়নাতে যাচ্ছে, তারপর তুমি কি তোমার পিছনের অংশটা দেখতে পাচ্ছ। এটা একটা কি আলোকীয় ঘটনা। আবার দেখো এই আলোকীয় ঘটনার মধ্যে আরো একটি ঘটনা আছে যেটাকে কাজে লাগায় একটা জিনিস আবিষ্কার করা, সেটা হচ্ছে পেরিস্কোপ। তোমরা অবশ্যই নাম শুনেছো পেরিস্কোপ, অবশ্যই তোমরা নাম শুনেছো পেরিস্কোপ। পেরিস্কোপটা কি আসলে? তারা বলা হচ্ছে যে এই পেরিস্কোপটা ব্যবহার করা হয় কোন শত্রু
ঘাঁটিতে দেখা যাচ্ছে যে আক্রমণ করার আগে যে বাংকার খোঁড়া থাকে, এই বাংকারের ভিতরে বিপক্ষ দলের সৈন্যরা কি অবস্থায় আছে এই পেরিস্কোপের মাধ্যমে দেখা যায়। আবার তুমি সাবমেরিন যে কাবলগুলো আছে, এই সাবমেরিন কাবলগুলোর সাহায্যে যেহেতু পানির নিচে যায়, পানির উপরে শত্রুরা কোথায় আছে সেটা দেখার জন্য এই পেরিস্কোপটা ব্যবহার করা হয়। অথবা তুমি পানির উপরে আসো, পানির নিচে দেখার জন্য এই পেরিস্কোপটা ব্যবহার করা হয়। কিভাবে পেরিস্কোপটা তৈরি করে দেখো, বলা হচ্ছে একটা নল, এই নলটা হচ্ছে কি অবশ্যই 90 ডিগ্রি। এই নলের ঠিক এই পজিশনে একটা কি থাকবে 45 ডিগ্রি, এখানে একটা বলা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে একটা কি থাকবে দর্পণ থাকবে, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা দর্পণ থাকবে, আর এখানেও একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি থাকবে একটা দর্পণ থাকবে এখানে। এখন বলা হচ্ছে ঠিক এইভাবে যদি থাকে তাহলে এখানে দেখার জন্য বলা হচ্ছে দেখো, তাহলে এখানে যদি একটা বস্তু থাকে তাহলে এই বস্তুর প্রতিচ্ছবিটা কোথায় পড়ছে এই দর্পণের উপরে। আবার এই দর্পণ থেকে বলা হচ্ছে কোথায় যাচ্ছে এই দর্পণে দেখা যাচ্ছে, এই প্রতিচ্ছবিটা এখানে দেখা যাচ্ছে এবং এই প্রতিচ্ছবিটা আবার কোথায় এখানে। তারপর তুমি এখানে কি করছো, তুমি এই একটা বস্তুটার এখানে অবস্থান তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। পেরিস্কোপটা হচ্ছে ঠিক এরকম। তাহলে এই পেরিস্কোপটাও কি একটা হচ্ছে কি আলোর ঘটনা, কারণ আমরা দেখি, কেন দেখি বলা হচ্ছে যে একটা বস্তুর উপর যদি আলো পড়ে এবং ওই আলোটা যদি প্রতিফলিত হয়ে আমাদের চোখে ফিরে আসে তাহলে আমরা দেখতে পাই। তাহলে এই ঘটনাটা, এই বস্তুটা আলো পড়েছে, সেই আলোটা কোথায় এটা প্রতিফলন করে এখানে দিয়েছে, এখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে। তাহলে এগুলোকে বলা হচ্ছে কি একটি আলোকীয় ঘটনা। তাহলে প্রিয় শিক্ষার্থী, যেহেতু আজকে আমাদের টপিক ছিল 3টা, খুব অল্পতেই শেষ হয়ে গেল। তোমরা বাসাতে এই অধ্যায়টা ভালো করে দেখবে এবং মনোযোগ সহকারে এই অধ্যায়টা পড়বে, কারণ এই অধ্যায় থেকে প্রতিটা বছরই তোমাদের যে পরীক্ষা হয় বার্ষিক পরীক্ষা, এই পরীক্ষাতে এখান থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন করা হয়ে থাকে। তাহলে তোমরা অবশ্যই ভালো করে এটা দেখবে। সকলে ভালো থাকো, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে অনলাইন ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।